সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে কোনো বিশেষ কার্যক্রম কর্মসূচি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আজকের আমরা আপনাদের এমন একটি কার্যক্রম দেখাবো যেটি একটু ব্যতিক্রমধর্মী। গাইবান্ধা জেলার কিভাবে হুঁশিয়ারি শিল্পটা উন্নয়ন ঘটল এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন নিজেও কিভাবে সেখানে সম্পৃক্ত হলো। আজকের আলোচনায় জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছে জনাব খোকন কুণ্ডু, সমন্বয়কারী এসকেএস ফাউন্ডেশন, এবং আরও রয়েছে জনাব হাসান খালেদ, জেনারেল ম্যানেজার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতেই আমরা ওই শিল্প যার কথা একটু আগে আমি বললাম তার উপর একটি প্রতিবেদন দেখব। প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মঙ্গা নিরসনের সমন্বিত উদ্যোগ, যা প্রাইম নামে পরিচিত কর্মসূচির আওতায় তাদের সহযোগী সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মাধ্যমে এই এলাকার মঙ্গাপীড়িত মানুষের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। এই এলাকার মানুষের মঙ্গার মূল কারণ হল এদের কাজের অভাব, আর এই বেকার কর্মহীন মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলতে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় এসকেএস ফাউন্ডেশন হুঁশিয়ারি শিল্পের উপর প্রশিক্ষণ প্রদান করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মহীন মানুষ হুঁশিয়ারি পণ্য তৈরির জন্য দক্ষ হয়ে উঠতে পারে। আর এই থানার কোচা শহর এলাকা এখন হুঁশিয়ারি শিল্পপল্লী হিসেবে খ্যাত। তাই এই খাতে প্রশিক্ষিত লোকবলের ব্যাপক চাহিদা রয়েছে। এই এলাকায় গড়ে উঠেছে প্রচুর হুঁশিয়ারি কারখানা। প্রথম জীবনে সাধারণ কর্মী হিসেবে কাজ শুরু করে অনেকেই এখন শিল্পপতি। এমনই একজন হলেন কোচা শহর এলাকার শক্তিপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান। একসময় ঢাকায় সোয়েটার কারখানায় কাজ করতেন তিনি। ছুটিতে বাড়ি গিয়ে বিয়ে করেন। বিয়ের পর ঢাকায় কাজ করে যা আয় করতেন তা দিয়ে বাড়িতে রেখে আসা নতুন বউ ও বৃদ্ধ বাবা মার ভরণ পোষণ দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন তিনি নিজ গ্রামেই কারখানা করার কথা ভাবলেন। আগে তো আমার কিছু ছিল না। যখন আমি ব্যবসা চালু করার পরে এসকে থেকে 10,000 টাকা লোন নেওয়ার পরে পর্যায়ক্রমে তারা আমার 10,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখ টাকা দেওয়ার পরে ব্যবসা আমার আস্তে আস্তে উন্নত করার পরে আজকে আমি অনেক কিছু করেছি। আজকে আগে 2টা মেশিন করতেন, এখন আমার 30টা মেশিন হয়েছে। যাই হোক, আমি আগের চাই অনেক ভালো। সামান্য কিছু পুঁজির অভাবে যখন তার কারখানা দেবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছিলেন না, তখন পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে ঋণ নিয়ে গড়ে তোলেন হুঁশিয়ারি কারখানা। কঠোর পরিশ্রম করায় তার কারখানা থেকে বেশ লাভ হতে থাকে। তার ঋণের টাকা পরিশোধ করতেও কষ্ট হয় না। 1 বছরের মধ্যে ঋণ শোধ করে আবার বেশি পরিমাণ ঋণ নিয়ে নতুন মেশিন ক্রয় করেন ও 2 জন লোক নিয়োগ দেন। এটা হলো তার 16 বছর আগের গল্প। বর্তমানে তার কারখানা এই এলাকায় সবচেয়ে বৃহৎ। বর্তমানে প্রায় 40 জন লোকের কর্মসংস্থান হয়েছে তার কারখানায়। তার কারখানায় সোয়েটার, টুপি, মাফলার, বাচ্চাদের শীতের পোশাক সহ নানা পণ্য তৈরি হয়, যা মানের দিক থেকে রাজধানীতে উৎপাদিত পণ্যের সমকক্ষ। ভবিষ্যতে আমাকে আরও বেশি লোন দেওয়া হলে, এখন যেমন 30 জন লোক খাটায়, ভবিষ্যতে আরও আমি দেখা গেল যে বেশি করে লোক খাটাতে পারবো, আরও আমার ব্যবসায় উন্নয়ন হবে। তার উৎপাদিত পণ্য নিজ জেলার বাইরেও রাজধানী ঢাকাতেও সরবরাহ করতে পারছেন। তিনি আজ কোচা শহর এলাকার অনুকরণীয় একজন। এলাকার বেকার ও হুঁশিয়ারি কর্মীদের আদর্শ। নিজের চেষ্টা, প্রবল ইচ্ছাশক্তি ও প্রয়োজনীয় পুঁজি পেলে সফলতা নিশ্চিত। আর কোচা শহরের শাহজাহান মিয়ার এই সফলতার পেছনে পিকেএসএফ এর ভূমিকা অনস্বীকার্য। কোচা শহরের মানুষকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পিকেএসএফ এর প্রাইম কর্মসূচি বিশেষ ভূমিকা রেখে চলেছে। পিকেএসএফ আমাদেরকে উৎসাহিত করেছে এই বিশেষ করে দরিদ্র অঞ্চলে কাজ করবার জন্য। সেখানে আমরা কাজ করে যাচ্ছি। এই পিকেএসএফের যে সহায়তাটা আমরা দেখেছি, এটি শুধু আর্থিক সহায়তা না, এখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, দরিদ্র মানুষের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তারা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ করে যাচ্ছেন। যে প্রশিক্ষণগুলো নিয়ে এই দরিদ্র মানুষ তাদের আর্থিক সহায়তা নিয়ে তারা উন্নয়নমূলক কাজ করছে।
পিকেএসএফ নিয়ে এলো সমৃদ্ধি ঘরে ঘরে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম শাহজাহান মিয়া কীভাবে 10,000 টাকার পুঁজি গ্রহণ করে পর্যায়ক্রমে একজন শিল্পপতিতে পরিণত হয়েছে। তো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো আছে, যা আমরা জানি যে আপনার পল্লী রুরাল মাইক্রো ক্রেডিট যেটা বলি, তারপরে মাইক্রো এন্টারপ্রাইজের কথা বলি, এটাকে আমরা কিভাবে দেখছি আর কি? আমি এই ডকুমেন্টারিটা দেখার পর প্রথম যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি পিকেএসএফ এবং বাংলা ভিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে যে কোচা শহরের মতন একটা বিষয়কে আমাদের জনসম্মুখে নিয়ে আসার জন্য। এর পিছনে কারণ হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ কোচা শহরের সাথে জড়িত। আমি এই যে আমাদের গ্রামীণ শিল্পায়নের যেসব কথা বলা হয় তার জ্বলন্ত উদাহরণ কিন্তু এই কোচা শহর, গোবিন্দগঞ্জ থানা গোবিন্দগঞ্জ শহর ইউনিয়নটি। আমাদের যে ক্ষুদ্র ঋণ গ্রহীতারা আছে সেই ক্ষুদ্র ঋণ গ্রহীতাদেরকে আর্থিকভাবে সহায়তার মাধ্যমে এবং তাদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে আমরা আর একটু বড় আকারের অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগে রূপান্তর করব। শাহজাহান মিয়া হচ্ছে আমাদের এই জ্বলন্ত প্রমাণ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মাইক্রো এন্টারপ্রাইজের আওতায় যে কাজগুলো আছে সেগুলো কি এইরকমই? বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এরকম না, তবে উল্লেখযোগ্য একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি যে এই ধরনের গ্রামীণ উদ্যোক্তারা যারা বিভিন্ন জায়গায় তাদের শিল্পায়ন কিভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে কাজ করছে বিভিন্ন জায়গায়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা তাদের নিজস্ব বাড়িঘর যেখানে সেখানেই চলে আসছে এবং সেখানে গিয়েই তারা তাদের যে অভিজ্ঞতার আলোকে এবং দক্ষতার আলোকে কোনো একটা ছোট ছোট শিল্প গড়ে তুলছে এবং ওইখানে একটা মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এটা নিঃসন্দেহে বিশাল একটা আলোচনা করার বিষয়, যেটা হচ্ছে যে সে একসময় ঢাকা শহরে কাজ করত এবং মোটামুটিভাবে সাধারণ শ্রমিক হিসেবেই, এরপরে আবার সে নারীর টানে সে তার গ্রামে চলে গিয়েছে, গ্রামে গিয়ে সে শিল্পটা স্থাপন করেছে এবং শুধু এর মাধ্যমে সে নিজে উপকৃত হয়নি, আরও 40টা ফ্যামিলি, 40 জন শ্রমিক তার এই কাজে বিনিয়োজিত রয়েছে। কোচা শহরে আপনি যে বলছিলেন একটু আগে যে 8-10টা গ্রামে মোট আপনাদের এই ধরনের উদ্যোক্তা, অর্থাৎ এটা আমার কাছে মনে হচ্ছে যে উদ্যোগে 40 জন শ্রমিক নিয়োজিত, এটা একটু বড় ধরনের। এর নিচে মানে কতগুলো উদ্যোক্তা, নট শ্রমিক, উদ্যোক্তা রয়েছে? আমাদের স্যার আমরা এ পর্যন্ত 539 জনকে মানে ক্ষুদ্র ঋণের এমই মাইক্রো এন্টারপ্রাইজ ঋণের আওতায় এনেছি, যেটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায়, এবং এদেরকে ঋণ দেওয়া আছে 6,39,00,000 টাকা আমরা ঋণ দিয়েছি হুঁশিয়ারি শিল্প উন্নয়নের জন্য। এবং সবথেকে অবাক করা বিষয় হচ্ছে যে প্রত্যেক উদ্যোক্তার নিকটই 4-5 জন করে শ্রমিক কাজ করে, যেটা এই গ্রামের জন্য করণীয় বা অনুকরণীয়, যেটা এটা আস্তে 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 বিভিন্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে। তারা কাঁচামালগুলো কোথায় থেকে সংগ্রহ করছে, তারা বিক্রি কোথায় করছে, এটা একটু খুলে বলেন। আচ্ছা, এটা আসলে কাঁচামালগুলো এরা সংগ্রহ করছে স্থানীয় কোচা শহর বাজার থেকে সংগ্রহ করে, আবার নওগাঁর একটা বাজার আছে, নওগাঁর বাজার থেকে তারা সুতো ক্রয় করছে, এবং যারা একটু বড় ধরনের ব্যবসায়ী এরা ঢাকা থেকে সুতো ক্রয় করে নিয়ে যাচ্ছে। এবং এই শিল্পটা সাধারণত বছরের 3 মাস বন্ধ থাকে। এপ্রিল মাসে, মার্চ থেকে এপ্রিল মাসে এরা আমাদের কাছ থেকে ঋণ নেয়, এবং ঋণ নেওয়ার পরে এরা এপ্রিল থেকে কাজ শুরু করে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত এদের কাজ হয়, অক্টোবরেও হয় কাজ, তারপরে নভেম্বর, ডিসেম্বরে এদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিক্রি শুরু হয়। এরা এই কাজগুলো বিভিন্ন জায়গা থেকে শ্রমিক আসতেছে, শ্রমিকরা তাদের এখানে কাজ করছে। শ্রমিকের এত অভাব যে অগ্রিম টাকা দিতে হয়। একটি মনোযোগ আকর্ষণ করার মতো বিষয়, সেটা হচ্ছে যে আমরা মঙ্গা এলাকায় দেখি যে ওই তার শ্রমটা আগে বিক্রি করে ফেলছে, এখানেও তার উল্টোটা, এখানে ওই শ্রমিককে অগ্রিম টাকা দিয়ে নিতে হয়, তা না হলে মানে শ্রমিক পাওয়া যায় না, বুক করে ফেলা, তুমি আমার সাথে কাজ করো, বুক করতে হয়। আচ্ছা, আপনি অবাক হবেন যে আমাদের রিসেন্ট পিকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় হুঁশিয়ারি শিল্পের উপর 15 জনের আমরা একটা ট্রেনিং করেছি সংযোগ কর্মসূচির আওতায়, এবং এই 15 জনকে ট্রেনিং করানোর সাথে সাথে 45 দিনে আমরা ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দেওয়ার সাথে সাথে এরা ওই এরিয়ারই আমাদের বিভিন্ন উদ্যোক্তার কারখানায় কাজ পেয়েছে, যাদের প্রতিদিনের ইনকাম 250 থেকে 300 টাকা পর্যন্ত ইনকাম করছে। আচ্ছা, বাজারের কিরকম মজুরিটা? 200-150 আরও কম। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তারা মানে মজুরিটাও বাজারের তুলনায় আরো বেশি পাচ্ছে। আচ্ছা, আমরা কি এই পরিমাণটা, এই প্রশিক্ষণের পরিমাণটা কি বাড়ানো যায় না ওখানে?
কোচা শহরের ঠিক পাশের যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে মহিমাগঞ্জটা আমাদের প্রাইম কার্যক্রমের আওতায় একটা অঞ্চল, যেখানে আপনার লোকজনের আর্থিক সামর্থ্য নাই এত বড় আকারের একটা কার্যক্রম হাতে নেওয়া বা এই ধরনের কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করা। আমাদের প্রাইম কার্যক্রমের আওতায় যে কাজটা করা হয়েছে, মহিমাগঞ্জের যারা বেকার ছেলেপেলে আছে তাদেরকে মূলত এই হুঁশিয়ারি শিল্পের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আচ্ছা, এই প্রশিক্ষণগুলো পাওয়ার পর এখানে যে শ্রমিকের যে সংকট, সেই সংকটটা আসলে মিট আপ করছে আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানকার বেকার। আমরা কি বলতে পারি যে শুধু কোচা শহরের মানে নিজেদের এলাকার লোকেরাই ওখানে কাজ করছে না, আশেপাশের থানা থেকে যে সমস্ত শিক্ষিত যুবক বেকার যারা রয়েছে তারাও ওখানে গিয়ে তাদের কর্মসংস্থান হচ্ছে। জি, এবং এখানে প্রাইম একটা বিশেষ ভূমিকা পালন করছে, কারণ প্রাইমের আওতায় তারা এই প্রশিক্ষণগুলো গ্রহণ করছে। এখানে অনেকগুলো জিনিস দেখানো হয়েছে। আগে একসময় এখানে হ্যান্ডলুমের মাধ্যমে কাজ করা হতো, এখন এখানে দেখা যাচ্ছে যে ওরা উন্নত একটু প্রযুক্তি ব্যবহার করছে। সুতরাং এই প্রযুক্তিগত জ্ঞানগুলো আসছে। প্রযুক্তির বিষয়টা আমরা আপনার কাছে আবার পরে আসবো। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার ফেরত আসবো এবং ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে কোচা শহর ইউনিয়নে যে সকল গরিব মানুষ ছিল তারা আগে কিভাবে এই হুঁশিয়ারি শিল্পের সাথে সম্পৃক্ত ছিল এবং তারা কি প্রযুক্তি ব্যবহার করত। জনাব হাসান খালেদ, আপনি প্রযুক্তির কথা বলছিলেন। ওরা প্রাথমিক পর্যায়ে যে প্রযুক্তিটা ব্যবহার করতো সেটা হলো হস্তচালিত যে মেশিন ছিল সেই মেশিন। তবে এখন ওই জায়গাগুলোতে আস্তে আস্তে আপনার মেশিন চালিত যেসব যন্ত্রগুলো সেগুলো ওখানে চলে আসছে। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের একটা সমস্যা আছে। এই বিদ্যুতের সমস্যাটার কারণে হয়তো তাদের উৎপাদনের যে মাত্রাটা ব্যাহত হয় এটা হচ্ছে। তারপরও যেহেতু স্থানীয় পর্যায়ের শ্রমিক, সেহেতু তারা এমনভাবে কাজ করে যখনই আপনার বিদ্যুৎ আসছে তখনই তারা এই জায়গাগুলোতে তাদের আবার শ্রমিক আবার এই কাজগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে সক্ষম হয়। এই যে হুঁশিয়ারি শিল্পটা কোচা শহরে কিভাবে তার ডেভেলপমেন্ট হলো? 15-20 বছর পূর্বে থেকেই ওরা এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তখন তারা গেঞ্জি তৈরি করতো, আমরা যে গায়ে দিয়া গেঞ্জি, এই গেঞ্জিগুলো তারা তৈরি করতো এবং ওইটা ওই হ্যান্ডের মাধ্যমে, হ্যাঁ হাতের মাধ্যমে তারা তৈরি করতো। এরা পর্যায়ক্রমে তারা এইটা ওটা ছেড়ে দিয়ে এখন বিভিন্ন তারা মেশিনের মাধ্যমে, বৈদ্যুতিক চালিত মেশিনের মাধ্যমে তারা এখন তৈরি করতেছে মাফলার, টুপি, টু পিস, কার্ডিগান, তারপরে মোজা, এইগুলো তারা তৈরি করতেছে। এবং এটার ব্যাপক চাহিদা। ওখানে ওই অঞ্চলেই 3টে বাজার আছে, এই 3টে বাজারেই সিজনালি ওই বাজারগুলো তৈরি হয়েছে। তার মানে চাহিদাটা সারা বাংলাদেশে ব্যাপী রয়েছে এবং সারা বাংলাদেশ থেকে লোক ওই অঞ্চলে যাচ্ছে এবং সেখানে তাদের চাহিদা মাফিক কি কি প্রোডাক্টগুলো হয়। মাফলার তৈরি করে, কান টুপি তৈরি করে, বাচ্চাদের টুপি তৈরি করে, বাচ্চাদের টু পিস তৈরি করে। ক্যান্টনমেন্টের সেনা কল্যাণ সংস্থার যে সোয়েটারগুলো ওদের মাপেই 5টা ক্যান্টনমেন্টের সোয়েটার দিচ্ছে। কার্ডিগান, মেয়েদের কার্ডিগান তৈরি করতেছে। এরকম বিভিন্ন পণ্য চাহিদার মানে চাহিদাটা এই শিল্পটাকে ওই পার্টিকুলার ওই অঞ্চলটাকে হয়েছে আর কি, বিকশিত হয়েছে। চাহিদা এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে চাহিদার সাথে সাথে কিন্তু ওনাদের ডিজাইনেরও অনেকগুলো পরিবর্তন আনয়ন করছে। আচ্ছা, এখানে কি নিজস্ব কোনো মানে ব্র্যান্ডের উদ্ভাবনের সুযোগ আছে? ব্র্যান্ডের উদ্ভাবনের সুযোগ আছে এবং ব্র্যান্ডিং এখন বিশ্বের বাজারজাতকরণের একটা অন্যতম উপায় হিসেবে চলে আসছে। সুতরাং আমার মনে হয় এখানে ব্র্যান্ডিংয়ের উপায় আছে। এবং আপনি জানেন সম্প্রতি পিকেএসএফ তার সহযোগী সংস্থা শুধু তো কোচা শহরে না, এরকম সারা বাংলাদেশে অনেক উৎপাদিত পণ্যর সাথে পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থারা জড়িত আছে। অর্থায়নের পাশাপাশি তারা কারিগরি সহায়তা দিচ্ছে। কিন্তু আমরা যেই জায়গাটাতে যেতে পারছি না সেটা হচ্ছে যে বিপণনের ওই জায়গাটাতে এখনও পর্যন্ত আমরা খুব কাঙ্ক্ষিতভাবে কাজ করতে পারিনি। তবে সম্প্রতি পিকেএসএফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ক্ষুদ্র ঋণ গ্রহীতা উদ্যোক্তাদের যেসব পণ্যগুলো আছে সেগুলোর একটা ব্র্যান্ড তৈরি করে আমরা এটা যেন সারা বাংলাদেশে যারা বড় ব্যবসায়ী আছে তাদের কাছে উপকারভোগী তৈরি করবে, ঠিক তার নামই। এই মাইক্রো এন্টারপ্রাইজের আসলে লোন পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলি কি?
কারা এই লোনগুলো পেতে পারেন? এটা যার আমরা প্রথমত আমাদের রুরাল মাইক্রো ক্রেডিটে যে সদস্যগুলো ছিল তারা ট্রেন্ড আপ হয়ে আস্তে আস্তে সে মাইক্রো এন্টারপ্রাইজে এসছে। আমাদের অধিকাংশ, আমরা যে 539 জনকে ঋণ দিয়েছে অধিকাংশই আমাদের রুরাল মাইক্রো ক্রেডিটে ছিল এবং তারা আস্তে আস্তে আপগ্রেড হয়ে মাইক্রো এন্টারপ্রাইজ এসছে। এবং আপনি দেখেছেন যে শাহজাহান মিয়া 10,000 টাকা ঋণ গ্রহণ করছিল এবং আমাদের অধিকাংশ সদস্য এরকম 5,000, 10,000 টাকা থেকে নিয়ে এখন আমাদের সর্বোচ্চ আমাদের ঋণ আছে 4 লক্ষ টাকা পর্যন্ত আমরা একজনকে ঋণ দিয়েছি। পিকেএসএফ এর যে গাইডলাইনটা তাতে বলা হয় বোধহয় 10 লাখ টাকা পর্যন্ত। 10 লাখ টাকা পর্যন্ত এটা আমরা ফ্লেক্সিবল করেছি কারণ এমন কিছু জায়গায় আমরা দেখছি যে সেখানে আরও অর্থায়নের সুযোগ আছে এবং অর্থের প্রয়োজনও আছে তাদের জন্য। আর কুণ্ডু সাহেব যে জিনিসটা বললো সেটা পিকেএসএফ এর যে একটা ক্রাইটেরিয়া আছে, বৈশিষ্ট্য আছে যে কারা ক্ষুদ্র উদ্যোক্তা হবে। আমরা কোনো ধরনের লেটারাল এন্ট্রির পক্ষে না। আমরা চাচ্ছি যে আমাদের গ্রামীণ ক্ষুদ্র ঋণের থেকে যারা অগ্রসমান হয়েছে, যাদের ভিতর ক্ষুদ্র উদ্যোক্তার মতন যোগ্যতা রয়েছে তাদেরকে অর্থায়ন করা এবং তাদেরকে কারিগরি সহায়তার মাধ্যমে। সম্প্রতি বোধহয় এটাও আপনি যেটা বলেন, সম্প্রতি বোধহয় এটাও একটু রিল্যাক্স করেছে, লেটারাল এন্ট্রিও বোধহয় পিকেএসএফ এখন লেটারাল এন্ট্রি খুব সীমিত পর্যায়ে দেওয়া হচ্ছে। আমরা খুব সীমিত পর্যায়ে এটা পরীক্ষিত জায়গাগুলোতে ছাড়া দিচ্ছি। আপনি একটু বলছিলেন সেটা হচ্ছে যে আপনার এই হুঁশিয়ারি শিল্পটা এটা এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রোডাকশন, তারপর বিক্রি, এবং কিছু সময় বোধহয় এই শ্রমিকরা বসে থাকে। তখন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কি? যে সময়টা তারা সাধারণত বসে থাকে এই সময়টা তাদের ওদিকে মাঠে কাজ আছে। আচ্ছা, ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস। তার মানে এই শ্রমিকরা কোনো না কোনোভাবে আপনার অন্য কর্মসূচির সাথে সম্পৃক্ত এবং তারা কাজ করছে। বিশেষ করে মার্চের পর এপ্রিল মে থেকে তারা শুরু করে একেবারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তারা এক নাগাড়ে এই হুঁশিয়ারি শিল্পগুলোতে কাজ করবে। এই যে কাজটি কতটুকু পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য বান্ধব? পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্য বান্ধবের এগুলোর যদি গভীরভাবে আমরা দেখি তবে এখানে অনেক কিছু করণীয় আছে। এবং এক্ষেত্রে আপনি জানেন এসকেএস এর বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আছে, পাশাপাশি পিকে